আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা এসেছি তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের চ্যাপ্টার 9 নিয়ে, অর্থাৎ ত্রিকোণমিতির চ্যাপ্টারটা নিয়ে। এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের মধ্যে অনেকেরই অনেক কনফিউশন থাকে, অনেকের কাছেই নাকি চ্যাপ্টারটা খুব কঠিন মনে হয়, বাট আসলে কিন্তু চ্যাপ্টারটা খুব মজার এবং সহজও। তা আমরা চেষ্টা করব তোমাদের কাছে এই চ্যাপ্টারটা যতটা সহজভাবে উপস্থাপন করার। তাহলে চলো আমরা শুরু করে দেই। প্রথমে আমাদের এই চ্যাপ্টারের প্রথম যে পার্টটা সেটা হচ্ছে 9.1। তো ত্রিকোণমিতি শুরু করার আগেই প্রথমে আমাদের জানতে হবে যে সমকোণী ত্রিভুজ বলতে আসলে কি বোঝায়, কারণ ত্রিকোণমিতির ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা একদম বেসিক একটা ব্যাপার। তো সমকোণী ত্রিভুজ বলতে আসলে কি বোঝায়, আমরা আশা করি ছোটবেলায় এই জিনিসটা পড়ে এসেছি যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, সেই ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। যেমন ধরো আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, ধরো এটা একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তা আমরা ত্রিভুজটা একটা নাম দিয়ে দিই, ধরে নিলাম এটা এ বি সি একটা ত্রিভুজ। তো এখানে দেখা যাচ্ছে যে এই ত্রিভুজের কোণ এ বি সি হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। যেহেতু এই ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাই আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের একটা কোণ তো সমকোণ, সেটা বোঝা গেল। তাহলে বাকি দুইটা কোণ কেমন হবে? বাকি দুইটা কোণ অবশ্যই সূক্ষ্ম কোণ হবে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ কি হবে? সূক্ষ্ম কোণ হবে। কারণ আমরা জানি যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো একটা কোণই যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে বাকি দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রির সমান, অর্থাৎ বাকি দুইটা কোণকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কোণকে অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। তার মানে বাকি দুইটা কোণই কি হবে? সূক্ষ্ম কোণ হবে। তাহলে বাকি দুটি কোণ হবে সূক্ষ্ম কোণ। তাহলে মোটামুটি আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে এই ব্যাপারগুলো জানি যে সমকোণী ত্রিভুজের একটা কোণ হবে 90 ডিগ্রি এবং বাকি দুটি কোণ হবে সূক্ষ্ম কোণ। তো এখানে আমরা আরও কিছু জিনিস জানবো, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু থাকে, অর্থাৎ প্রত্যেকটা ত্রিভুজে আমরা জানি যে একটা দুইটা তিনটা এরকম তিনটা বাহু থাকে। তো সেই তিনটা বাহুর আলাদা আলাদা নাম আছে। যেমন তোমাদের বইয়ে এই জিনিসটা একদম শুরুতেই লিখে দেওয়া আছে যে সমকোণী ত্রিভুজের বাহুগুলো একটা হচ্ছে অতিভুজ, আরেকটা হচ্ছে ভূমি এবং আরেকটা হচ্ছে উন্নতি নামে অভিহিত হয়। তো এখানে অতিভুজ কোনটা সেটা আগে আমরা বোঝার চেষ্টা করি। অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলে। তাহলে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে এই সমকোণী ত্রিভুজের সমকোণ হচ্ছে এটা, এই সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে এসি, তাই না? একদম বিপরীতে অবস্থিত এই বাহুটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু। তাহলে এখানে অতিভুজ হচ্ছে ত্রিভুজ এ বি সি এ, অতিভুজ হচ্ছে এসি। আর বাকি দুটো আমরা জানি যে এই বিসি বাহুকে আমরা বলবো হচ্ছে এখানে ভূমি, আর এই এবি যে বাহুটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে উন্নতি। তাহলে এখানে বিসি বাহু হচ্ছে ভূমি
আর এবি বাহু হচ্ছে উন্নতি। তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে বেসিক কথাবার্তা, যে একটা কোণ থাকবে সমকোণ এবং বাকি দুইটা হবে সূক্ষ্মকোণ, এবং সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলবো হচ্ছে অতিভুজ। অতিভুজটা চেনাটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যে সমকোণের একদম বিপরীত বাহুটাকে আমরা বলবো হচ্ছে অতিভুজ। তো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ব্যাপার। তো এখানে সমকোণী ত্রিভুজের যে বাকি দুইটা সূক্ষ্মকোণ আছে, যেমন এখানে লেখা আছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটির সাপেক্ষে অবস্থানের প্রেক্ষিতেও বাহুগুলোর নামকরণ করা হয়। অর্থাৎ এটা তো আমরা বাহুগুলোর যে নামকরণ করলাম, অতিভুজ, ভূমি, উন্নতি, এগুলো কিন্তু আমরা সমকোণের সাপেক্ষে করেছি। কিন্তু সমকোণ ছাড়াও যে সমকোণী ত্রিভুজে আরও দুইটা কোণ আছে যারা সূক্ষ্মকোণ, তাদের সাপেক্ষে বাহুগুলোর নাম কি হবে সেটা হচ্ছে আমাদের জানতে হবে। তো এখানে বাহুগুলোর নাম বলে দিয়েছে যে একটা বাহুর নাম হবে অতিভুজ, যেটা আমরা মাত্র দেখলাম যে সমকোণের বিপরীত বাহুটা। এখানে দেখো লেখা আছে যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ, এবং এটা সমকোণের বিপরীত বাহুটা। আর বিপরীত বাহু কোনটা, সেটা হচ্ছে তুমি যে সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করছো সেই সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত দিকের যে বাহুটা, সেটাকে আমরা বলবো প্রদত্ত কোণের বিপরীত বাহু। আর সন্নিহিত বাহু থাকবে কোনটা, তুমি যে সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করছো সেই সূক্ষ্মকোণ সৃষ্টিকারী একটা রেখাংশ হবে হচ্ছে সন্নিহিত বাহু। ব্যাপারটা আমি আরো ক্লিয়ারলি বলতেছি। যেমন ধরো এটা তোমার একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের ধরো আমি নাম দিলাম এ বি সি। তো এই সমকোণী ত্রিভুজের এই যে কোণটা, এটা 90 ডিগ্রি। তাহলে আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহুটা, অর্থাৎ এখানে এই সমকোণের একদম অপোজিট সাইডের বাহু হচ্ছে এটা এসি। তাহলে এই বিপরীত বাহুটাকে আমরা বলবো হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ। তাহলে এখানে অতিভুজ হচ্ছে এসি। অতিভুজটা একদম ফিক্স থাকে, এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহুটা, তাহলে অতিভুজ হচ্ছে এখানে এসি। তাহলে এখন বিপরীত বাহু আর সন্নিহিত বাহু কোনটা? বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু বের করার জন্য আমাদের আগে যে কোনো একটা সূক্ষ্মকোণকে ফিক্স করতে হবে। অর্থাৎ আমরা যদি ধরে নাও এই সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করি, যা আমি ত্রিভুজের এই সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে এই কোণ এসিবি এর জন্য, কোণ এসিবি একটা সূক্ষ্মকোণ, তাহলে কোণ এসিবি এর জন্য আমি সন্নিহিত বাহু আর বিপরীত বাহু বের করব। তাহলে কোণ এসিবি এর বিপরীত বাহু হবে একদম এই কোণের বিপরীত দিকে যে বাহুটা আছে সেটা, মানে এখানে বিপরীত বাহুটা হচ্ছে এবি। কোণ এসিবি এর একদম বিপরীত দিকের বাহুটা হচ্ছে এখানে এবি। তাহলে কোণ এসিবি এর জন্য বিপরীত বাহু হচ্ছে এবি। আর কোণ এসিবি সৃষ্টিকারী একটি রেখা হবে হচ্ছে সন্নিহিত বাহু। আমরা জানি ধরো একটা কোণ সৃষ্টি করলাম, ধরো এটা একটা কোণ তৈরি করা হলো। এই কোণ তৈরি করার জন্য এখানে আমাদের দুইটা রেখার দরকার। একটা হচ্ছে এটা একটা রেখা, আর একটা রেখা হচ্ছে এটা। তাহলে টোটাল দুইটা রেখা দিয়ে একটা কোণ তৈরি হয়। তো এখানে কোণ এসিবি তৈরির ক্ষেত্রেও দুইটা রেখার দরকার হয়েছে, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এসি। তো এখানে এসিটা তো আমরা অলরেডি ডিনোট করেছি যে এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে কোণ এসিবি সৃষ্টিকারী অপর যে বাহুটা মানে বিসি, এটা হবে সন্নিহিত বাহু। তাহলে কোণ এসিবি এর জন্য সন্নিহিত বাহু হবে বিসি। এটা হচ্ছে আমাদের একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু বের করার নিয়ম। আমরা একইভাবে যদি অপর সূক্ষ্মকোণটা অর্থাৎ এই সূক্ষ্মকোণটার কথা চিন্তা করি তাহলে কি হবে সেটাও দেখাচ্ছি।
ধরো এটা আমাদের আগের সেই ত্রিভুজটাই, আগের সেই সমকোণী ত্রিভুজটাই, যেটার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এটার নাম আমরা দিব এ বি সি। তো আগের মতনই এখানে অতিভুজটা ফিক্স, এখানে অতিভুজ কোনটা হবে, সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ, তাহলে এখানে সমকোণের বিপরীত বাহু হচ্ছে এসি, তাহলে এখানে অতিভুজ হবে এসি। তো আগের বার আমরা হচ্ছে কোণ এসিবি এটা নিয়ে কাজ করেছিলাম, এখন আমরা কোণ বিএসি সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করব, অর্থাৎ এই সূক্ষ্মকোণটা নিয়ে হচ্ছে কাজ করব। তাহলে এখন কোণ বিএসি এর জন্য কোণ বিএসি এর জন্য আগে আমরা বিপরীত বাহুটা বের করি, তাহলে এই কোণের একদম বিপরীত দিকের বাহু হচ্ছে বিসি, তাহলে কোণ বিএসি এর জন্য বিপরীত বাহু হবে বিসি। আগের সূক্ষ্মকোণটার জন্য কিন্তু সন্নিহিত বাহু বিসি ছিল, কিন্তু এখন এই সূক্ষ্মকোণের জন্য বিপরীত বাহুটা বিসি, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে এক একটা কোণের জন্য কিন্তু সন্নিহিত আর বিপরীত বাহু এক এক রকম হতে পারে। এজন্য আমাদের প্রথমে কোণটা ফিক্স করাটা জরুরি, যে আমি কোন কোণের জন্য সন্নিহিত বাহু আর বিপরীত বাহু বের করব। এরপর আমরা এটার সন্নিহিত বাহু বের করব। তাহলে সন্নিহিত বাহুর জন্য আমরা জানি যে প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটি রেখাংশ হবে সন্নিহিত কোণ। তো এই কোণ বিএসি সৃষ্টিকারী রেখাংশ হচ্ছে এখানে দুইটা, একটা হচ্ছে এইটা এবং আরেকটা হচ্ছে এই রেখাটা। তো তার মধ্যে এই রেখাটা তো অলরেডি আমরা অতিভুজ জানি, তাহলে এখানে বাকি যে রেখাটা থাকে সেটা হচ্ছে এটা, এটা হবে আমাদের সন্নিহিত বাহু। তাহলে এখানে সন্নিহিত বাহু হবে এ বি। এভাবে আমরা বিভিন্ন সূক্ষ্মকোণের জন্য বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু বের করতে পারি। এগুলো একদম বেসিক, এগুলো না জানলে আমরা কিন্তু ত্রিকোণমিতির পরবর্তী যেই ধাপগুলো সেগুলো বুঝতে পারবো না। তো এরপর আমরা এখানে দেখব যে এই সূক্ষ্মকোণগুলোকে কিছু কিছু স্পেশাল লেটার দিয়ে ডিনোট করা হয়, তো আমরা সেই লেটারগুলো দেখব। আচ্ছা, তার আগে আমরা হচ্ছে এখানে কিছু উদাহরণ দেখে নেই। যেমন এখানে একটা ত্রিভুজ দেয়া আছে, এই উদাহরণটা তোমাদের বইয়ে আছে। তো এখানে একটা সমকোণী ত্রিভুজ দেয়া আছে, তার মধ্যে এটা হচ্ছে সমকোণ, এটা আমরা বুঝতে পারছি যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো এর মধ্যে এই সূক্ষ্মকোণটা নিয়ে হচ্ছে কাজ করতে হবে। এই সূক্ষ্মকোণের জন্য আমাদের সন্নিহিত বাহু আর বিপরীত বাহু বের করতে হবে। তো প্রথমে আমরা, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা প্রথমে অতিভুজটা বের করে নিই। যে এখানে এই কোণ পিএনও এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি এবং এই কোণের বিপরীত বাহু মানে এই বাহুটা পিও, এই বাহুটা হবে আমাদের অতিভুজ। তো এখানে বলে দিয়েছে যে কোণ পিওএন এর জন্য অতিভুজ হবে ওপি, ওপি বা পিও যেটাই বলো। আর সন্নিহিত বাহু আমরা এই সূক্ষ্মকোণের জন্য দেখতে পাচ্ছি যে সন্নিহিত বাহু হচ্ছে ওএন, কারণ এই কোণটাকে সৃষ্টিকারী একটা রেখা হচ্ছে ওএন, তাহলে সন্নিহিত বাহু হচ্ছে ওএন। আর এই কোণের একদম বিপরীত বাহুটা হচ্ছে এটা, তাহলে বিপরীত বাহু হচ্ছে পিএন। একইভাবে পরের একই রকম একটা ত্রিভুজ আছে, সেম ত্রিভুজটাই, জাস্ট সূক্ষ্মকোণটা চেঞ্জ করে দিয়েছে। আগেরবার সূক্ষ্মকোণটা ছিল এটা, এখন সূক্ষ্মকোণ হয়েছে এটা। সো এখন আমরা কোণ ওপিএন এর জন্য বের করব। তাহলে কোণ ওপিএন এর ক্ষেত্রে অতিভুজটা তো সেমই থাকবে, সেটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু ওপি, এটা হবে আমাদের অতিভুজ। আর সন্নিহিত বাহু কোনটা হবে, এই ওপিএন কোনটা সৃষ্টিকারী রেখা, তাহলে ওপিএন কে সৃষ্টি করেছে এই দুইটা রেখা, এটা একটা রেখা, এটা একটা রেখা। তো এর মধ্যে এটা তো অলরেডি আমরা বলেছি যে এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এই পিএন রেখাটা হবে সন্নিহিত বাহু। তো এখানে লেখা আছে যে সন্নিহিত বাহু হচ্ছে পিএন, আর বিপরীত বাহু হবে এই কোণের একদম অপোজিট সাইডের যে বাহুটা মানে ওএন, এটা হচ্ছে বিপরীত বাহু। ওকে, তো আশা করি আমরা হচ্ছে বিভিন্ন সূক্ষ্মকোণের সাপেক্ষে সন্নিহিত বাহু আর বিপরীত বাহু কিভাবে বের করব সেটা বুঝতে পেরেছি।
এরপর হচ্ছে আমরা দেখব যে এই সূক্ষ্মকোণগুলোকে ডিনোট করার জন্য বিভিন্ন ধরনের গ্রিক লেটার ব্যবহার করা হয়ে থাকে। তো সেই গ্রিক লেটারগুলো সম্বন্ধে আমরা জানব। তো শীর্ষবিন্দু, স্বাভাবিকভাবে জ্যামিতিতে শীর্ষবিন্দু চিহ্নিত করার জন্য বড় হাতের বর্ণ ব্যবহার করা হয় এবং বাহু নির্দেশ করতে ছোট হাতের বর্ণ ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো একটা ত্রিভুজ যদি তুমি আঁকো, যে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, তো আমরা জানি যে ত্রিভুজের এই তিনটা যেই বিন্দু আছে, মানে এই বিন্দুটা, এই বিন্দুটা এবং এই বিন্দুটা, এই তিনটা বিন্দুকে আমরা বলবো হচ্ছে শীর্ষবিন্দু। এবং এই শীর্ষবিন্দুগুলোকে প্রকাশ করার জন্য বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা কিন্তু স্বাভাবিকভাবেই যে কোনো ত্রিভুজকে এভাবে এ বি সি, এভাবে বড় হাতের এ, বড় হাতের বি এবং বড় হাতের সি লিখে প্রকাশ করি। এটা আসলে একটা নিয়ম যে শীর্ষবিন্দুগুলোকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে এবং বাহুগুলোকে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়। যেমন ধরো, তুমি যদি এই বাহুটাকে এ, এটাকে বি আর এটাকে সি ধরো, তাহলে এই বাহুগুলোকে হচ্ছে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হলো। যে এই বাহুটাকে আমি ধরে নিলাম যে এই বাহুটা এ, এই বাহুটা হচ্ছে বি আর এই বাহুটা হচ্ছে সি। তো এদেরকে আমরা ছোট হাতের লেটার দিয়ে প্রকাশ করি। তো কোণ নির্দেশের জন্য আমরা তাহলে কি ব্যবহার করি? কোণ নির্দেশের জন্য প্রায়ই গ্রিক বর্ণ ব্যবহার করা হয়। ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে ত্রিকোণমিতিতে গ্রিক বর্ণগুলোকে ব্যবহার করা হয়। তো গ্রিক বর্ণমালার 6টা বর্ণ আছে যেগুলো খুবই ফেমাস, যেগুলোকে ব্যবহার করা হয়। সেগুলো হচ্ছে আলফা, বিটা, গামা, থিটা, ফাই, ওমেগা। এই বর্ণগুলোকে ব্যবহার করে কোণকে প্রকাশ করা হয়। যেমন আলফা, এটাকে হচ্ছে এভাবে লেখা হয়, আলফা, এটাকে এভাবে প্রকাশ করা হয়। তারপর আরেকটা বর্ণ আছে, সেটা হচ্ছে বিটা, যেটাকে এভাবে বি এর মতন কিছুটা একটু দেখতে, এভাবে প্রকাশ করা হয়। আরেকটা লেটার আছে, সেটা হচ্ছে গামা, সেটাকে এভাবে প্রকাশ করা হয়। তারপর আছে থিটা, থিটাকে এভাবে প্রকাশ করা হয়। তারপর হচ্ছে ফাই, ফাইকে এভাবে প্রকাশ করা হয়। আর ওমেগা, ওমেগাকে এভাবে প্রকাশ করা হয়। তো এগুলো হচ্ছে কিছু ফেমাস লেটার, গ্রিক লেটার, যেগুলো হচ্ছে জ্যামিতি এবং ত্রিকোণমিতিতে ব্যবহার হয়ে আসছে। আমরা এই চ্যাপ্টারে দেখব যে আমাদের কোণগুলোকে মোটামুটি এই লেটারগুলো দিয়ে হচ্ছে এক্সপ্রেস করা হচ্ছে। স্পেশালি থিটা দিয়ে বেশি এক্সপ্রেস করা হয়, থিটা, আলফা, বিটা, এগুলো দিয়ে। বাট বাকিগুলো দিয়েও করা যায়, কোনো সমস্যা নেই। তো এজন্য এই লেটারগুলো জানা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এদেরকে দিয়ে হচ্ছে কোণ প্রকাশ করা হয়, কোণ প্রকাশ করা হয়। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বইয়ের উদাহরণ 1। তো এখানে উদাহরণ 1-এ কি বলেছে? থিটা কোণের জন্য। তো অলরেডি আমরা দেখলাম যে কোণকে হচ্ছে গ্রিক লেটার দিয়ে প্রকাশ করা যায়। তো তার মধ্যে একটা কিন্তু গ্রিক লেটার ছিল, এই যে থিটা, যেটা খুবই বেশি ব্যবহার করা হয়, যেটা বললাম মাত্রই। তো থিটা, তো থিটা দিয়ে এখানে হচ্ছে একটা কোণ ডিনোট করেছে, যে একটা কোণ হচ্ছে থিটা। সে থিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু চিহ্নিত করতে বলেছে। তো এখানে 3টা ত্রিভুজ দেখা যাচ্ছে, 3টা ত্রিভুজ একটু 3 রকম করে দিয়ে দিয়েছে। তো বলেছে প্রত্যেকটা ত্রিভুজের থিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু চিহ্নিত করতে। তা আমরা চেষ্টা করি এটা করার। প্রথমে আমরা ক নাম্বার ত্রিভুজের জন্য চেষ্টা করি। তো ক নাম্বার ত্রিভুজের ক্ষেত্রে দেখাই যাচ্ছে যে ক নাম্বার ত্রিভুজটা আমরা যদি একটু খেয়াল করি, এখানে ক নাম্বার ত্রিভুজের সমকোণ হচ্ছে এটা, তাই না? 90 ডিগ্রি হচ্ছে এই কোণটা, আর থিটা কোণ আমাদের বলে দিয়েছে যে এটা হচ্ছে থিটা। তো আমরা ফার্স্টে যদি অতিভুজটা বের করি, আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। তাহলে এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এটা, এবং অতিভুজটার এখানে মান দিয়ে দিয়েছে যে কোণটা কত একক। তো অতিভুজের এখানে দেখাচ্ছে যে অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে 17 একক। তা আমরা এখানে লিখব
যে ক নাম্বারের জন্য, তাহলে আমরা লিখতে পারি যে কতে যে প্রথম ত্রিভুজের জন্য অতিভুজটা হচ্ছে 17 একক। তাহলে অতিভুজটা আমরা বের করলাম, এরপর আমরা বের করব হচ্ছে সন্নিহিত বাহু। তো আমাদের থিটা কোণের জন্য সন্নিহিত বাহু বের করতে বলেছে, তাহলে থিটা কোণ সৃষ্টিকারী একটা বাহু কিন্তু এটা, আরেকটা বাহু অতিভুজ আর আরেকটা বাহু হচ্ছে এটা। তো এটা হচ্ছে 15। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে সন্নিহিত বাহু হচ্ছে 15 একক। এরপর আমরা দেখব বিপরীত বাহু। বিপরীত বাহুটা কি হবে? থিটা কোণের একদম বিপরীত দিকে যে বাহুটা, মানে এটা, এই বাহুটা হচ্ছে বিপরীত বাহু। তাহলে এখানে এই বাহুটার দেখা যাচ্ছে দৈর্ঘ্য 8। তাহলে আমরা বলবো যে বিপরীত বাহু হচ্ছে 8 একক। একইভাবে আমরা খ নাম্বারটাও করব। খ নাম্বারে কি বলেছে দেখি। তাহলে আমাদের খ নাম্বারে যে চিত্রটা আছে সেখানে দেখা যাচ্ছে যে সমকোণ হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এটার বিপরীত দিকের বাহু হচ্ছে পি, তাহলে পিটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি যে অতিভুজ পি। একইভাবে আমরা এটার সন্নিহিত বাহু বের করব, থিটা কোণের সন্নিহিত বাহুটা। তাহলে থিটা কোণ হচ্ছে এটা, তাহলে থিটা কোণ সৃষ্টিকারী বাহু হচ্ছে এটা কিউ। তাহলে এখানে সন্নিহিত বাহু হচ্ছে কিউ। সন্নিহিত বাহু হবে কিউ, আর বিপরীত বাহু হবে এই থিটা কোণের একদম বিপরীত দিকের বাহু, মানে হচ্ছে আর। তাহলে বিপরীত বাহু হবে আর। এরপর আমরা পরের ত্রিভুজটাতে চলে যাই। পরের ত্রিভুজও আমাদের একইভাবে বের করতে হবে। প্রথমে আমরা অতিভুজটা বের করি, যে অতিভুজটা কোনটা হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সমকোণ হচ্ছে এটা, তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে ইএফ। তাহলে এখানে অতিভুজ হচ্ছে ইএফ। এরপর আমরা দেখব থিটা কোণের সন্নিহিত আর বিপরীত বাহু। তাহলে এখানে থিটা কোণ হচ্ছে এটা, এটা থিটা কোণ। তাহলে এটার সন্নিহিত বাহু মানে হচ্ছে থিটা কোণ সৃষ্টিকারী একটা বাহু। তাহলে এই বাহুটা কিন্তু থিটা কোণ সৃষ্টিকারী একটা বাহু। তাহলে আমরা এখানে লিখব যে সন্নিহিত বাহু হচ্ছে সন্নিহিত বাহু জিএফ। আর বিপরীত বাহু কোনটা হবে? এই থিটা কোণের বিপরীত দিকের বাহুটা, মানে ইজি, এটা হবে বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহু ইকুয়াল টু ইজি। তো এভাবে হচ্ছে আমরা থিটা কোণের জন্য বা যে কোনো একটা সূক্ষ্ম কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু বের করতে পারি। এরপর আমাদের আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে উদাহরণ 2 আমাদের বইয়ের। সেটা হচ্ছে আলফা ও বিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে চিত্রটা। এখানে দেখা যাচ্ছে যে ত্রিভুজের 3টা বাহুরই দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। একটার দৈর্ঘ্য 7, আরেকটার দৈর্ঘ্য 25, আরেকটার দৈর্ঘ্য হচ্ছে 24। এবং এখানে কোণগুলো ডিনোট করে দিয়েছে যে এটা হচ্ছে আমাদের সমকোণ, আর এটা বলে দিয়েছে আলফা, এটা বলে দিয়েছে বিটা। তো আমাদের এখন দুইটার জন্যই বের করতে হবে, আলফার জন্য বের করতে হবে, আবার বিটার জন্য বের করতে হবে। তো প্রথমে আমরা আলফা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু আর বিপরীত বাহুটা বের করি। তো প্রথমে আমরা অতিভুজটা বের করি আলফা কোণের জন্য। অতিভুজ, তাহলে আমরা জানি যে অতিভুজ হচ্ছে কি সমকোণের বিপরীত বাহুটা। তাহলে এখানে সমকোণের বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 25। তাহলে আমরা লিখতে পারি যে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 25 একক। এরপর আমরা আলফা কোণের জন্য সন্নিহিত বাহু আর বিপরীত বাহু বের করব। তাহলে আলফা কোণ সৃষ্টিকারী আরেকটা বাহু কিন্তু হচ্ছে এটা, এটা হচ্ছে আলফা কোণ সৃষ্টিকারী একটা বাহু। তাহলে
আমরা লিখতে পারি যে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য হচ্ছে এখানে 7 একক। এটা হচ্ছে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য। এরপর বিপরীত বাহুর দৈর্ঘ্য বের করব। বিপরীত বাহুটা কিন্তু এটা, আলফা কোণের জন্য বিপরীত বাহুটা কিন্তু এটা। তাহলে এখানে বিপরীত বাহু হচ্ছে 24 একক। এটা হচ্ছে আলফা কোণের জন্য। এখন আমরা বিটা কোণের জন্য বের করব। একটু এটা মুছে দিই। এখন আমরা বের করব বিটা কোণের জন্য। তাহলে এখানে বিটা কোণ কোথায় আছে? যে এটা হচ্ছে আমাদের বিটা কোণ। তো অতিভুজটা কিন্তু ফিক্স থাকে, সেটা হচ্ছে সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ। তাহলে এখানে অতিভুজও আগের মতনই 25 একক থাকবে, 25 একক। এরপর হচ্ছে বিটা কোণের জন্য আমরা সন্নিহিত বাহু বের করব। তো বিটা কোণ সৃষ্টিকারী কোণ হচ্ছে বাহু হচ্ছে এখানে দুইটা, একটা হচ্ছে এটা এবং আরেকটা হচ্ছে এটা। তার মধ্যে 25টা তো অলরেডি আমরা বলেছি যেটা অতিভুজ, তাহলে 24 হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। তাহলে এই বিটা কোণের সন্নিহিত বাহু হচ্ছে 24 একক। এখন আমরা বিটা কোণের বিপরীত বাহু বের করব। এই বিটা কোণের একদম বিপরীত দিকে অবস্থিত যে বাহুটা মানে হচ্ছে এটা, সেটা হচ্ছে আমাদের বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহু হবে 7 একক। এভাবে আমরা হচ্ছে একটা ত্রিভুজের যে কোনো সূক্ষ্ম কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু বের করতে পারি। এবং আমরা দেখতে পেলাম যেটা যে এক একটা সূক্ষ্ম কোণের জন্য কিন্তু এক একটা সন্নিহিত বা বিপরীত বাহু এক এক রকম হতে পারে। যেমন আলফা কোণের ক্ষেত্রে আমরা দেখলাম যে সন্নিহিত বাহু ছিল 7 একক, বাট বিটা কোণের ক্ষেত্রে কিন্তু সন্নিহিত বাহুটা 24 একক। আবার বিপরীত বাহুটাও কিন্তু চেঞ্জ হয়েছে, যে আলফা কোণের জন্য বিপরীত বাহুটা 24 একক, কিন্তু বিটা কোণের জন্য বিপরীত বাহুটা কিন্তু 7 একক। দ্যাট মিন্স তোমার সূক্ষ্ম কোণটা চেঞ্জ হলে সন্নিহিত এবং বিপরীত বাহুটাও একই সাথে চেঞ্জ হবে। তো আশা করি আমরা হচ্ছে ত্রিকোণমিতির এই বেসিক ব্যাপারগুলো বুঝতে পেরেছি, যে সমকোণী ত্রিভুজ কাকে বলে এবং একটা ত্রিভুজের সন্নিহিত বাহুর জন্য একটা ত্রিভুজের সূক্ষ্ম কোণের জন্য কিভাবে আমরা সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু বের করব, সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এবং এরকম আরও ভিডিও আরও বেশি বেশি করে পাওয়ার জন্য আমাদের সাথে থাকো।